শুরু হয়েছিল, আজ তার উদ্বোধন করার দিন। 1763 কোটি টাকা। আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের মন্ত্রী, কেএমডিএ চেয়ারম্যান শ্রী ফিরোজ হাকিম মহাশয়। উপস্থিত আছেন কেএমডিএ সিইও অন্তরা আচার্য। উনি 2009 এসডিও শ্রীরামপুর ছিলেন এবং আমি প্রথম এমপি হওয়ার পর রেজাল্ট ডিক্লেয়ার মানে সার্টিফিকেট নেওয়ার এই তফাৎটার মধ্যে প্রথম মিষ্টিটা যিনি খাইয়েছিলেন তিনি হচ্ছেন অন্তরা আচার্য। উপস্থিত আছে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, দেখে খুশি হই তার ক্রমান্বয়ে উন্নতির জন্য, উন্নয়নের জন্য, তার পরিশ্রমের জন্য যে উন্নয়ন। শ্রীরামপুর আমাদের উত্তরপাড়া কোট্টং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভারতী প্রতিবেশী দিলীপ যাদব। উপস্থিত আছে আমার, দেখলাম যে বৈদ্যবাটি চেয়ারম্যান অরিন্দম গুই আছেন, আমাদের কোন্নগরের চেয়ারম্যান আছে বাপ্পা, আমাদের অমেয়দা একটু অসুস্থ, আসতে পারেনি, শ্রীরামপুরের আছেন গিরিধারীদা, সব কাউন্সিলর বৃন্দরা রয়েছেন। না, অমেয়দা রয়েছে আমার আরেকটা প্রোগ্রামে, ওই প্রোগ্রামটা 6টা থেকে হওয়ার কথা, সেই প্রোগ্রামে রয়েছে। আছে আমি দেখলাম পঞ্চায়েতের প্রধানরা, বলেছি ভাই আমি, এরা সবাই রয়েছেন এবং এই অঞ্চলের সমস্ত নাগরিক বৃন্দ। আমি প্রথমেই বলি যে এটাও আরেকটা উত্তরপাড়ার বুকে একটা উজ্জ্বলতম দিন। মন্ত্রী নিশ্চয় বলবেন, কিন্তু আমার জানা যে এত বড় জল প্রকল্প, 1763 কোটি টাকা খরচা করে যে জল প্রকল্প আজ করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার অনুমোদনের জন্য, তার মানবিক মুখের জন্য, মমতাময়ী মমতার জন্য আমরা শ্রীরামপুর সাব ডিভিশনের সমস্ত মানুষ এবং আপনারা সংসদ করেছেন বলে সাংসদ হিসেবে আমি আমার চরম কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই জল প্রকল্পে আমরা শ্রীরামপুর সাব ডিভিশনের যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, চাপদানি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, ডানকুনি, এছাড়া শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের যত গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতে এই সমস্ত জায়গায় মানুষের বাড়ি বাড়ি জল আমরা পৌঁছে দিতে পারব। এর চেয়ে বড় কাজ বোধহয়, এত বড় কাজ শ্রীরামপুর সাব ডিভিশনে বোধহয় হয়নি। এত বড় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরোজ হাকিমের জন্য এত বড় কাজ আমরা করতে পেরেছি। জল মানুষের খুব প্রয়োজন। আমি যখন প্রথম সাংসদ হই, আমি মিউনিসিপ্যালিটি কেন, গ্রামে গঞ্জে দেখেছি আমি জলের কি প্রচন্ড অভাব, যার জন্য এমপি ল্যাড থেকে, এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রথম 5 বছর শুধু জলের জন্যই টাকা দিতে হয়েছে, বড় বড় জল প্রকল্প হয়েছে। আজকে সেই অভাবকে পূর্ণ করে দিচ্ছেন। শ্রীরামপুর সাব ডিভিশনের মানুষের কোনো জলের কোনো অভাব আর হবে না, সেই জায়গায় নিয়ে এসছে। এর চেয়ে বড় তো কিছু হয় না।
নিঃসন্দেহে সবচেয়ে বেশি খুশি হবেন মহিলারা। একদম রান্নাঘরে জল পৌঁছে যাবে, হাতের কাছে জল, আর দাদাদের অন্তত আর বলবে না যাও 4টে বালতি জল নিয়ে টিউবওয়েল থেকে জল নিয়ে এসো, বাইরের টিউবওয়েল থেকে। তো এই সবচেয়ে বেশি নিঃসন্দেহে খুশি হবেন। এখানে একটা সমস্ত উত্তরপাড়া কোতরং পৌরসভা কর্তৃক বিভিন্ন কাজ হয়েছে, সে ডিটেলস পরে পরবর্তীকালে দিলীপ নিশ্চয় মুখে বলবে, আরো অন্যান্য বলবে। তবে একটা কথা আমি আপনাদের কাছে বলতে পারি যে নিঃসন্দেহে 2009-এর আগের উত্তরপাড়া আর 2009-এর পর থেকে উত্তরপাড়া, বৈদ্যবাটি, কোন্নগর, তার চিত্রটাই হয়তো পাল্টে গেছে। আপনারা একটু যদি খেয়াল করে দেখেন যে উত্তরপাড়ায় জিটি রোডে ঢুকতে গেলে সন্ধ্যেবেলায় অন্ধকার হয়ে থাকতো। আমি প্রথমেই HRBC-র যখন চেয়ারম্যান ছিলাম প্রথম টার্মে, তখন সেখান থেকে টাকা নিয়ে এসে উত্তরপাড়াকে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। তারপর একের পর এক উন্নয়ন হয়েছে উত্তরপাড়ার বুকে। আজকে তো উত্তরপাড়ার মাতৃসদন, আমি বলতে পারি যে গঙ্গার এপাশে যে কোনো নার্সিংহোমের সঙ্গে কম্পিটিশন দিতে পারে এমন জায়গায় নিয়ে এসছি আমরা। আজকে কোন্নগর মিউনিসিপ্যালিটি যে মাতৃসদন হয়েছে, তাই তো MP ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিয়ে উত্তরপাড়া এবং কোন্নগরকে এমন আধুনিক জায়গাতে নিয়ে এসছি যে মানুষকে আজকে কলকাতায় ছুটে যেতে হতে হচ্ছে। আজ প্রথম আমি সত্যি আজকে আমার 1 বছর আগেকার ঘটনা মনে পড়ছে, আপনাদের মনে থাকে যদি। উত্তরপাড়াতে প্রথম আমি ওই অ্যাম্বুলেন্সটা বলে যেন ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স উত্তরপাড়ায় দিয়েছিলাম, এবং আরেকটা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য যেদিনকে ঠিক 1 বছর আগে বাস উল্টে যে দুজন সবাই যখন অসুস্থ হয়েছিল, 2টি বাচ্চা যখন অসুস্থ হয়েছিল, সেই ট্রমা কেয়ারের অ্যাম্বুলেন্স গ্রিন করিডোর করে আমরা নিয়ে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, একজনকে বাঁচাতে পেরেছিলাম, আর আরেকজন যে আমার কোলে পিঠে মানুষ হয়েছে তাকে বাঁচাতে পারিনি, কষ্ট হয়েছিল। সে ঘটনা তো আমরা ভুলিনি। তো যাই হোক, এই ডেভেলপমেন্টের পথে পথে আমরা আস্তে আস্তে এগিয়েছি। কৃষক বিরোধী আন্দোলনে, কৃষকদের যে আন্দোলন, সেই আন্দোলনকে থামানোর জন্য, বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি কি না করেছেন। আজ 8 মাস ধরে তাদেরকে রাস্তায় ফেলে রেখেছেন, জল কেটে দিয়েছেন, বিদ্যুৎ কেটে দিয়েছেন, পুলিশের লাঠিচার্জ করাচ্ছেন। আপনার মনুষ্যত্ব, আপনার মধ্যে এতটুকু মায়া মমতা আছে কিনা আমি জানি না। আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষ ভারতবর্ষে কোনোদিন কখনো প্রধানমন্ত্রী হয়নি, এইটুকু আমি বলতে পারি। তাই একটা পাষাণ হৃদয়ের মানুষের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাসেসমেন্ট করা যায় না, কোনোদিন করতেও আপনি পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাসেসমেন্ট করতে হলে মাটির লেভেলের লোক চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতে হলে বক্তৃতা নয়, কাজ চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ জানতে হলে অ্যাডমিনিস্ট্রেশন কি করে চালাতে হয় তাই শিখতে হয়, বন্দুকের গুলি দিয়ে নয়, সিবিআই আর সেন্ট্রাল এজেন্সি দিয়ে পুলিশ তুলে দেওয়া নয়। আপনি যে
ভারতবর্ষের কোনো খবর রাখেন না, গতকালের বক্তৃতা আপনাকে স্পষ্ট করে তা প্রমাণ করে দেয়। হয় খবর রাখেন না, তা নাহলে বলতে হবে আপনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মিথ্যেবাদী, তাই জন্য এত বড় মিথ্যে কথা বলে গেলেন। আপনার অবগতির জন্য জানিয়ে যায় মহল, আপনি আয়ুষ্মান ভারত নিয়ে অনেক প্রশ্ন করেছেন না? আয়ুষ্মান ভারত কজন পেতে পারে? আয়ুষ্মান ভারতের সাহায্য মাত্র পেতে পারে যারা পিছিয়ে পড়া লোক আছে তারা। কারা তারা? শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, ওবিসি হতে পারে। 135 কোটির ভারতবর্ষে মাত্র 50 কোটি মানুষকে আপনি আয়ুষ্মান ভারত দিচ্ছেন। 2016 প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় 2016 প্রথম স্বাস্থ্যসাথী কার্ড করেন এবং সেই স্বাস্থ্যসাথী কার্ড 7.5 কোটি মানুষের কাছের জন্য, ইরেসপেক্টিভ অফ ইনকাম। শুধু আপনার আয়ুষ্মান ভারতের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য নয়, সমস্ত মানুষ যাতে পায় তাই জন্য। আর আপনি কখন করলেন? আপনি যখন করলেন আয়ুষ্মান ভারত, আপনি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বীমা কার্ড 2016 করার জন্য। আপনি 2018 সালে আপনি এই আয়ুষ্মান ভারত করে নিয়ে আজকে বলছেন আয়ুষ্মান ভারতের ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। দরকার নেই তো, দরকার নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের জন্য দিচ্ছেন, আর আপনি শুধু সোশ্যালি ইকোনমিক ক্লাস, যারা পিছিয়ে পড়া ক্লাস, তাদের জন্য দিচ্ছেন। এটাই হচ্ছে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাৎ। গত ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্যসাথী কার্ড করেছে। আজকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য 5 লক্ষ করে টাকা, 5 লক্ষ টাকায় আজকে আর আপনাকে হসপিটালে বা নার্সিংহোমে যেতে হলে টাকাটা নিয়ে যেতে হবে না। যে কার্ড দিয়েছে সেই কার্ড নিয়ে গেলে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা ফ্যামিলি তারা সাহায্য পাবে, বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে পারবে। আমি জানি যে আপনি খুব নার্ভাস হয়ে গেছেন। আমি তো চিনি আপনাকে না, আপনাকে তো আমি পার্লামেন্টে দেখেছি, আপনার নার্ভাসনেসটাকে আমি দেখে ফেলেছি। আমরা তো জানি যে এই স্বাস্থ্যসাথী কার্ড আর বিনা পয়সায় রেশন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে ফিরে এলে সারা জীবনের জন্য রেশন কার্ড ফ্রি হবে। আপনার নার্ভগুলো শুকিয়ে গেছে, নার্ভাস হয়ে গেছেন, তাই এই মঞ্চে ওই মঞ্চে আবল তাবল যা ইচ্ছা বকে যাচ্ছেন, বকে যান, কিচ্ছু অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই। দেখানোর যা দেখিয়ে দেবো আমরা। শুধু আপনার কাছে আমার একটি অনুরোধ রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, একটি অনুরোধ, প্লিজ প্লিজ দয়া করে কাউন্টিং এর দিন কলকাতা শহরে থাকবেন, আর আমাকে শুধু একটু 2 মিনিট সময় দেবেন, যাতে আপনাদের কপালে সবুজ টিকাটা আমি লাগিয়ে আসতে পারি। আমি শুধু সেইটুকু সময় চাই, আমি সেই সময় চাই। অনেক কথা বলছেন, ভাষা নিয়ে কথা বলছেন, আজকে ভাষা নিয়ে কথা বলছেন। আপনাদের দিলীপ বাবু যে ভাষায় গত 1 বছর ধরে কথা বলে গেছে, আমরা সংযমতার পরিচয় দিয়েছি, সংযম হয়েছি, কিন্তু চিরকাল খালি মাঠে তো খেলা যায় না মোদিজি, দিলীপ বাবুজি। খেলা তো আর সারাদিন সারা বছর ধরে হয় না। শেষ যখন করলেন না, আমরাও ভাষা প্রয়োগ করতে জানি।
আমরাও কিন্তু ईट का बदला पत्थर कैसा होता है वो भी दिखाना सकता है। আমরাও দেখতে পারি। আসবো, আবার অনেক বক্তৃতা করব, সময় বেশি নেব না, অনেকে আছে। উন্নয়নের জোয়ার এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য যা হয়েছে, সারা ভারতবর্ষের রেকর্ড সৃষ্টি করেছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি 2011 সালের আগে এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেত্রী হয়ে থাকতে পারে, তাহলে এই 2021-এ এসে এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কোনো নাম নেই। ধন্যবাদ দেবো আমি ফিরোজ হাকিমকেও, যখন যতবার যে প্রয়োজনে যখনই যে সাহায্যের দরকার হয়েছে শুধু বলেছে লোকটাকে পাঠিয়ে দে, আমি দেখে নিচ্ছি। তোর লোক মানে তো আমার লোক, আমরা দীর্ঘদিনের বন্ধু। দিলীপ থেকে আরম্ভ করে দিলীপকে যতবার পাঠিয়েছি, মিউনিসিপ্যালিটির অন্যান্য চেয়ারম্যানরা যতবার পেয়ে গেছে, তো হাসিনা আছে, অরিন্দম আছে, বাপ্পা আছে, সুরেশ আছে, যতবার গেছে ততবার কাজ করে দিয়েছে। ধন্যবাদ দিচ্ছি যে কেএমডিও অনেক কাজ, আমার শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে অনেক কাজ তারা করেছে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। কেএমডিএর সবচেয়ে বড় গুণ আমি যেটা দেখেছি, আমি নিঃসন্দেহে স্বীকার করব যে তাদের দক্ষতা, কাজের দক্ষতা সেসব নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমি প্রশংসা করে যাব। শেষ করব, কারণ আমার অন্য জায়গায় বক্তব্য যা আছে, আরো প্রোগ্রাম আছে। আমি শুধু আপনাদের কাছে আবেদন জানিয়ে যাব, দেখুন এই যে উন্নয়ন, এই যে সমস্ত কিছু আমরা করছি, সে হচ্ছে কাজ করতে পারি আপনাদের শুভেচ্ছা আছে বলে, আপনাদের আশীর্বাদ আছে বলে। আমি একজন সাংসদ হিসেবে সারা দিনের শেষে যদি দেখি যে আমার কাজের জন্য কোনো একটি মূল মানুষের মুখে হাসি ফুটেছে, আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করি যে আমি অন্তত আমার কাজের জন্য একটা লোকের মুখেও হাসি ফোটাতে পেরেছি, তার সংসারটাকে বাঁচাতে পেরেছি, বা তাকে কোনো উপকার করতে পেরেছি। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 9 কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের প্রেরণা, আপনারাই আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার আপনাদের জায়গা। অন্য কোনো দিকে তাকাবেন না, একদিকে তাকান। একদিকে দাঁড়িয়ে রয়েছে মিথ্যেবাদী নরেন্দ্র মোদী, একদিকে দাঁড়িয়ে রয়েছে মিথ্যেবাদী নরেন্দ্র মোদী, আরেকদিকে দাঁড়িয়ে রয়েছে বাংলার বুকে মমতাময়ী মা। মমতার মমতা কতটা, নরেন্দ্র মোদী তুমি সারা জীবন পড়াশোনা করেও কোনোদিন শিখতে পারবে না, কারণ 2002 সাল থেকে তোমার নাম বিখ্যাত হয়ে আছে দাঙ্গাবাজ হিসেবে। তাই তুমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাসেসমেন্ট করতে পারবে না। 300 ভোট নিয়ে জিতে 300 এমপি নিয়ে যেতে একবার সরকার চালানো যায়, চালান। কিন্তু ওই যে কৃষকরা যারা দাঁড়িয়ে রয়েছে, আজকে বর্ডারে সারা ভারতবর্ষের কৃষক আজ যেভাবে আজকে দাঁড়িয়ে গেছে, বিদ্রোহের আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষের মানুষ যেভাবে আপনাদের দিকে এগিয়ে আসছে, রেড কার্ড কিন্তু আপনার উঠে গেছে, রেড কার্ড ঝুলে গেছে। 2024-এ কিন্তু আবার আপনাকে ফিরে যেতে হবে। রেড কার্ড আপনি দেখতে থাকুন 3 বছর ধরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বন্ধু মন্ত্রী শ্রী ফিরোজ হাকিমকে। প্রতি সময় প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করেছে, আমাকে এই কনস্টিটুয়েন্সি, শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অনেক কাজের সুবিধা করে দেওয়ার জন্য আমি
আমার অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাই। ববি অত্যন্ত কাজের, ভবিষ্যতে আরো অনেক বড় কাজ করুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটা বিশেষ কারণে। তিনি একটা অত্যন্ত মানবিক দিকের কথা তার বক্তৃতায় বলেছেন। তিনি বলেছেন এই জল সরবরাহ প্রকল্পে সুবিধে হবে মহিলাদের। প্রকৃতপক্ষে ভারতবর্ষের অনেক রুক্ষ মরু অঞ্চল আছে যেখানে বাড়ির মহিলাদের অনেক দূর থেকে জল আনতে হয়। জলের জন্যই তাদের অনেকটা সময় কেটে যায়, সংসার অবহেলিতই থেকে যায়, তাই তাদের আর্থসামাজিক উন্নয়নও থেমে থাকে। এই দিকটি উন্মোচিত করার জন্য তাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে কেএমডি এর পক্ষ থেকে দু চার কথা বলবেন কেএমডি এর সিইও মাননীয় অন্তরা আচার্য আইএএস। নমস্কার। আজ আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন বা পৌর বিষয়ক বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী ফিরহাদ হাকিম আছেন। আমাদের মধ্যে কিছুক্ষণ আগে অবধি আমাদের মাননীয় সাংসদ শ্রীরামপুর লোকসভা শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে বক্তব্য রাখেন এবং এছাড়া আমাদের মধ্যে বিভিন্ন পৌর প্রধান এবং জনপ্রতিনিধিগণ আছেন। আমি কেএমডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই স্বাগত জানাচ্ছি। আজকে কেএমডি এর পক্ষ থেকে আমরা কথা বলতে সামনে কোথায় যাচ্ছে? না ওখানে ওনার সিকিউরিটি ব্যাপার আছে। এইখানটায় ভিড় করে এখানে সিরিজ বলবে না। ছেড়ে দিন দাদা। ঠেলাঠেলি করবেন না, একটু ফেরতদা, দীর্ঘদিনে মানুষের প্রত্যাশা ছিল এই জল প্রকল্প, কেমন লাগে? মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মাননীয় অন্তরা আচার্য আইএএস। এবারে অনুরোধ জানাচ্ছি উত্তরপাড়া প্রথম পৌরসভার মাননীয় চেয়ারপারসন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস শ্রী দিলীপ যাদব মহাশয়কে। আমি প্রথমেই আপনাদের বলি যে মাননীয় সঞ্চালক যা বলেছেন বক্তৃতা আমায় করতে হবে, কিন্তু তার আগে আপনারা সবাই খুশি হবেন জেনে যে আমার মাননীয় মন্ত্রী আজকে যারা 6 জন পৌর প্রধান এবং 4 জন পঞ্চায়েতের যারা প্রধান এসছেন তাদেরকে উত্তরীয় দিয়ে উনি নিজেই সম্মান জানাবেন। এর জন্য আমরা তার এই মহানুভবতার জন্য তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি।
আমি প্রথমে এইটা করে নিতে বলবো মাননীয় সঞ্চালককে, তারপরে আমার 4 প্রধানকেও যারা আছেন এবং আমার ভাইস চেয়ারপারসন আছেন তাকে পৌর প্রধান চুচুড়া, পৌর প্রধান বাঁশবেড়িয়া, পৌর প্রধান ডানকুনি, পৌর প্রধান কোন্নগর, পৌর প্রধান বৈদ্যবাটি, পঞ্চায়েতের প্রধান রিসরা, পঞ্চায়েতের প্রধান নবগ্রাম, পঞ্চায়েতের প্রধান পেয়ারাপুর, পঞ্চায়েতের প্রধান নবগ্রাম, উপপৌর প্রধান উত্তরপাড়া, তাদের সকলকেই সম্মান জানালেন আমাদের প্রিয় মন্ত্রী কেএমডি এর। আরে ছেড়ে দিন না, আপনার ছবির জন্য অনুষ্ঠান চলবে, অনুষ্ঠানের জন্য ছবি। এর মধ্যেই এসে পৌঁছে গেছে বরাগড়ের বিধায়ক, সেও আমাদের মঞ্চে এসছে। হয়েছে, মিটে গেছে। হ্যাঁ না দিদি, এবার এটা সম্পন্ন হলো, আমরা আমাদের মূল অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মন্ত্রী, কেএমডি এর চেয়ারম্যান, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় ফিরহাদ হাকিম সাহেবকে, যিনি আমরা উত্তরপাড়ার মানুষ, রাজ্যধরপুরের প্রধানও আছেন, আমরা উত্তরপাড়ার মানুষ। আজ থেকে 100 বছর আগে সেই সময় জলকল তৈরি হয়েছিল উত্তরপাড়া, এবং প্রায় 100 বছর পরে পশ্চিম বাংলার সবচেয়ে বড় পিউরিফায়ার্ড ওয়াটারের প্রজেক্ট উত্তরপাড়ার মাটিতে হয়েছে। উত্তরপাড়া শহরবাসীর তরফ থেকে আমরা সবিনয় কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মন্ত্রীকে। আমাকে পৌর প্রধান করার পরে আমরা যে অঞ্চলে বসবাস করতাম, শতাধিক বছর ধরে ওই শহরের একটা অঙ্গ, সেখানে খাওয়ার জলের কোনো ব্যবস্থা ছিল না। প্রথম উনি সেই জলের ব্যবস্থা জন্য অর্থ বরাদ্দ করে দিয়েছিলেন তার দপ্তর থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা যে উন্নয়নের কাজ করেছেন, তার এই দপ্তর বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কাজের মধ্যে নগরায়ণ কাকে বলে, নগর জীবনের যে উন্নয়নের মান, সেটা আমার কখনো কখনো সুযোগ হয়েছে মাননীয় মন্ত্রীর সঙ্গে কখনো কখনো দপ্তরে দেখা করতে গিয়ে। আমাকে বলেছেন, চল দিদি প্রমুখ জায়গায় দুটো অনুষ্ঠান আছে, উদ্বোধন করে দিয়ে আসি, বা চল দেখে আসি। আমি দেখেছি বাংলার বিভিন্ন প্রান্তে কোন পৌর প্রধান, কোন কর্পোরেশনের কোন মেয়র বা কোন আধিকারিক কেএমডি, তারা যে যখন যান, তার সঙ্গে তার আচরণ, তার ব্যবহার মুগ্ধ করে দেয়। আমরা সবাইকে মুগ্ধ করে দেন এমন একজন মন্ত্রী আজকে আবার এসছেন।
আমাকে মাঝে মাঝেই বলেন, আমি যখন বলি তখন বলেন যে ঠিক আছে যাবো, আবার মাঝে মাঝে বলেন ঠিক আছে দাঁড়া অন্য কাজগুলো করে নি। আজকে নতুন করে বাংলার সবচেয়ে বড় এই জল প্রকল্প এইখান থেকে আমাদের বিভিন্ন পৌরসভায় চাঁদনী, বৈদ্যবাটী, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, ডানকুনি সহ রঘুনাথপুর পঞ্চায়েত এবং কানাইপুর পঞ্চায়েতের কাজ সম্পূর্ণ হয়নি, তাই তাদেরকে আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকা হয়নি। সবাইকে বাকি নবগ্রাম, রাজ্যধরপুর, পিয়ারাপুর, রিষড়া পঞ্চায়েত প্রধানরাও আছেন, অন্যান্যরাও আছেন, আমরা সবাই মিলে আমাদের মাননীয় মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। বক্তৃতা মাননীয় মন্ত্রী করবেন, এরপরেও তাকে জোকা যেতে হবে আমি জানি, তাই অনেক কথা বলা থাকলেও শুধু আবার বক্তৃতার শেষ সময় বলি যে উত্তরপাড়া একটা অনুষ্ঠানে এসেছিলেন, সেদিন তার কাছে আবেদন করেছিলেন আমাদের বোর্ডের সমস্ত কাউন্সিলররা আমাদের নবরূপে গণভবনকে 5 কোটি 10 লক্ষ টাকা দিয়ে গণভবনকে উন্নত মানে কলকাতার মতো গণভবন তৈরি করে দিয়েছেন মাননীয় মন্ত্রী, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। মাকলা জলের জন্য 9 কোটি 27 লক্ষ টাকা দিয়ে তিনি এই কাজ করে দিয়েছেন। মাকলার মানুষ আজকে ড্রিঙ্কিং আওয়ার পাচ্ছে। আমাকে নিজেকে একটা তরুণ উত্তরপাড়ায় 1 কোটি 25 লক্ষ টাকা দিয়ে করে দেওয়ার ব্যবস্থা করেছেন। নেতাজি ভবন, যে ভবনে ওইখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন চুপি সারে, তাই তো ববিদা, ও ববিদা ওইখানে চুপ করে দাঁড়িয়ে আছেন, উনি বলেছিলেন যে নেতাজি ভবন ও সব জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকেন, কিন্তু উত্তরপাড়ার জন্য যখনই যা চাইতে গেছি সেখানে একসঙ্গে বলেছেন তাড়াতাড়ি এটা দেওয়া দরকার। আজকে আমাদের গণভবন, তারপরে নেতাজি ভবন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে সম্বোধিত করেছিল উত্তরপাড়া শহরের মানুষ, নবরূপে সেটা সুসজ্জিত হয়েছে। এই শহরবাসীর কাছে পানীয় জলের যে বিপুল সময় পর্যন্ত ব্যবস্থা হবে, যেটা আগামী দিন আমাদের এই শহরের মানুষ চিরদিন কৃতজ্ঞ থাকবেন। আমি বিভিন্ন পৌরসভার পৌর প্রধানরা আমাদের আছেন, সকলের তরফ থেকে শুধু বলি আমাদের পৌর প্রধানরা, পৌরসভার আধিকারিকরা যখন গেছেন, যেভাবে গেছেন, তাদেরকে স্নেহের সঙ্গে বলেছেন যে তোমাদের এই কাজ আমরা করে দেব, এবং তাই প্রতিদিন নগর জীবনের উন্নয়নের মান উনি বাড়িয়ে তুলেছেন। আমরা তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে বলি যে আমরা এর আগে যতগুলো ডেভেলপ আমাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু হয়তো অর্থের জন্য অনেক সময় করে উঠতে পারিনি আমার পূর্বতন যারা পৌর প্রধান ছিল, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী অর্থ তাকেও আনতে গেলে মাননীয় অর্থমন্ত্রীর কাছে দরবার করতে হয়, কিন্তু কোনোদিন আমাদের বিভিন্ন পৌরসভার জন্য উনি কোনোদিন পিছুপা হন না। উনি সবসময় বলেন ঠিক আছে দাঁড়া, আমিও যাচ্ছি দরবার করে তোদের জন্য এনে দেব। আমি সত্যি আন্তরিকভাবে এটা বক্তৃতা করার জন্য নয়, আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং সব সময় আমাকে যেভাবে গাইড করেন, আমাকে যেভাবে সাহায্য করেন, আমি জানি না কে কতটা পারে, কিন্তু রাত্রি 10টা 12টা সকাল 7টা 8টা যখন যা প্রয়োজন হয়েছে আমি একটি ফোন করলেই সেই ফোনে তার পরামর্শ দিয়ে আমাকে আমার জীবনে অনেকগুলো ভালো জায়গায় উনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আমার কনজারভেন্সির আমার সহকর্মীদের বলবো, তারা যখন আমফানের সময় গাছ পড়ে গিয়েছিল, তারা সেই গাছ দিয়ে কয়েকটা শিল্পীদের দিয়ে একটা দারুণ শিল্পকলা দিয়ে একটা মডেল তৈরি করেছে। তারা তাদের একটা আবেদন আছে যে আমাদের একটা মডেল যদি কেএমডিএতে কোথাও জায়গা পায় তাহলে আমরা খুশি হব। কোন প্রকল্প?
যেই প্রকল্পের কর্মচারীরা স্টাফরা করেছে, যেই প্রকল্প সারা পৃথিবীতে প্রথম জায়গা পৌঁছে যাওয়ার ক্ষেত্রে মাননীয় মন্ত্রী আমার মতো একজন সাধারণ পৌর প্রধানকে পাঠিয়ে দিয়েছিলেন, যেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার জন্য আজকে সেই প্রকল্পের ছেলেরা, সেই প্রকল্পের মেয়েরা যারা কাজ করেন তারা মিলে একটা করেছেন। আমি সেটা এইটুকু আবেদন করলাম। আর আমি লজ্জা অনেক কিছু চাওয়ার থাকলেও চাইতে পারি না, তার কারণ আমার বলার আগেই উনি সবসময় বলেন দিলীপ তোর এটা দরকার আছে, আমি ওখানকার মানুষের কাছে শুনেছি, আমি এটা করে দেব। এইটুকু বলে সকলের তরফ থেকে আবার আমার এই শহরবাসীর তরফ থেকে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ বাংলার মানুষকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, মানুষ আনন্দে আছেন। এই মানুষকে আনন্দে রাখার ক্ষেত্রে আপনাদের সকলের কাছে করজোড়া আবেদন করে যাই যে উন্নয়ন কোথাও থেমে থাকে না, উন্নয়ন প্রতিদিন এগোতে থাকে। সেই উন্নয়ন যাতে প্রতিদিন এগোতে থাকে তার জন্য শহরের মানুষ, আমি আজকে এই সুযোগ পেয়েছি তাই বলেনি, সমস্ত শহরে জলের প্রকল্পকে সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য রাস্তা কাটা হচ্ছে, সেখানে পাইপ বসবে। কিছু মানুষ বিরক্তি প্রকাশ করছেন, আমি তাদের কাছে এই সভা মঞ্চ থেকে, আমাদের শহরে সব জায়গা মাইক লাগানো আছে প্রায়, আমি এই সভা মঞ্চ থেকে তাদের বলি অনেক বড় প্রকল্প, কোথাও একটু কষ্ট হলে আমরা আপনাদের কাছে সবিনয় আবেদন করছি, আমরা দ্রুততার সঙ্গে কমপ্লিট করব। কিন্তু অনেক বড় প্রকল্প, তাই আপনারা একটুখানি সহ্য করতে হবে। এর জন্য আপনাদের কাছে সবিনয় প্রার্থনা করেই আমি আমার কথা শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন উত্তরপাড়া কোত্রং পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের মাননীয় চেয়ারপারসন শ্রী দিলীপ যাদব মহাশয়। প্রখ্যাত ইংরেজ কবি স্যামুয়েল টেলর কোলরিজ তার রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনারে বলেছেন, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি পৃথিবীর 3 ভাগ জল, কিন্তু ওই জল কিন্তু পানীয় জল নয়। অবিশুদ্ধ জলকে বিশুদ্ধ পানীয় জলে রূপান্তরিত করার জন্য যে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তা নিয়ে মোটা মোটা বই লেখা হয়েছে। আর এই প্রক্রিয়ার কাজে যে সংস্থা দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে তাদের দক্ষতা প্রমাণ করেছে, সেই সংস্থার নাম হলো কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু একটা কথা বলাই বাহুল্য, আজকের এই কঠিন সময়ে যখন আমাদের জীবন করোনা মহামারী প্রকোপে লকডাউনের জন্য বিপর্যস্ত, সেই সময় কিন্তু কেএমডি এর পক্ষে কাজটা সহজ ছিল না। কিন্তু কাজটা সহজ হয়েছে কেএমডি এর ডিজি তথা অ্যাডভাইসার মাননীয় অরুণ চক্রবর্তীর নেতৃত্বে কেএমডি এর যে সমস্ত ইঞ্জিনিয়াররা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, কেএমডি এর সিইও ম্যাডাম তার সুনিপুণ প্রশাসন পরিচালনা এবং সর্বোপরি জাহাজের ক্যাপ্টেনের মতো যিনি আমাদের পথ দেখিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন আরো ভালো করে মানুষের জন্য কাজ করার জন্য, তিনি আর কেউ নন, তিনি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। আজকে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বক্তা পুর নগরোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, কেএমডি এর চেয়ারম্যান এবং কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। ভাই স্ট্যান্ডটাকে নামাবে তুমি, স্ট্যান্ডটা একটু নামাও। এই ভাই আগে বলে নিয়ে করছি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন তো আমাদের এই উত্তরপাড়া কোতরাং পৌরসভার পৌর প্রধান, এখন চিফ অ্যাডমিনিস্ট্রেটর শ্রী দিলীপ যাদব আছেন, বৈদ্যবাটির প্রধান পৌর প্রশাসক শ্রী
অরবিন্দ গুই, আমাদের শ্রীরামপুরের অমিয়দা আসেননি, ওখানে একটা প্রোগ্রামে আছেন। আছেন আমাদের বাঁশবেড়িয়ার পৌর প্রশাসক শ্রীমতী অরিজিতা শীল, আমি বৌদি বলে ডাকি। আছেন আমাদের হুগলি চুচুড়ার গৌরীকান্ত মুখার্জি, আছেন আমাদের ভদ্রেশ্বরের প্রলয় চক্রবর্তী, আছেন আমাদের কোন্নগরের বাপ্পা আদিত্য চ্যাটার্জি, আছেন আমাদের শ্রীমতী শিবানী দত্ত, আছেন মোহন মণ্ডল, আছেন গীতা দাস ঋষরার, আছেন শ্রীমতী সীমা সর্দার এবং আমাদের হাসিনা শবনম আমাদের ডানকুনির, উনিও আছেন। আপনারা সকলে আছেন। আর আছেন আমার সাথে কাজ করেন কেএমডিএস সিইও আমাদের অন্তরা আচার্য, আছেন আমাকে অ্যাডভাইস দেন এবং কেএমজি ডিজি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় অরুণ চক্রবর্তী, আছেন চিফ ইঞ্জিনিয়ার অমিতাভ মুখার্জি, অন্য সমস্ত আমাদের আধিকারিক, আমার কেএমডি এর সব বন্ধুরা আছেন এখানে, এবং এই উত্তরপাড়ার মানুষ আপনারা, শ্রদ্ধেয় মানুষ আপনারা আছেন। উত্তরপাড়ার আরেকজন শ্রদ্ধেয় মানুষ, একজনকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, দীপঙ্কর দা, তিনিও এখানে আছেন। এটা আমার কাছে একটা সুযোগ, পুণ্য অর্জনের সুযোগ। জল জীবন, এবং মানুষকে জল দেওয়ার থেকে বড় পুণ্য আর কিচ্ছু নেই। তাই আমি অনেক প্রোগ্রামে আসতে পারি না, কিন্তু জল যখন বলে জলের প্রোগ্রাম, আমি যে করে হোক একেবারে আসার চেষ্টা করি। তার কারণ এটার থেকে পুণ্য কাজ আর কিছু হয় না। এবং আমরা যারা মানুষের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এটা আমাদের কাছে কর্তব্য যে কোন জিনিসটা মানুষের দরকার এবং সেই জিনিসটা আমাদের করে দেওয়া, এটা আমরা কর্তব্য হিসাবে পালন করি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকে, আমি তার সাথে প্রায় 35 বছর আছি, সবসময় এটাই শিখিয়েছেন যে রাজনীতি মানে মানুষের জন্য করা, মানুষের হয়ে করা, মানুষের দ্বারা যা দরকার সেটাই করা, এটাই হচ্ছে রাজনীতি। আমরা ছোটবেলা দিয়ে শিখিনি, সত্যি সত্যি শিখিনি। আমি বড় হয়ে এখন ফিল করছি যে আমি একটা ধর্মের, দিলীপ একটা ধর্মের, বাপ্পা একটা ধর্মের, এটা এখন আমরা ফিল করছি। কিন্তু বিশ্বাস করুন, আমি জানি না। যখন আমি ছোট্টবেলা যখন সরস্বতী পুজো করতাম মায়ের শাড়ি চুরি করে, তখন জানতাম না আমি হিন্দু না মুসলমান, আমার করার ওটা উচিত কি উচিত না এটা আমি জানতাম না। এই পরিবেশেই তো আমরা বড় হয়েছি, বাংলায় তো এটাই পরিবেশ, এই পরিবেশে তো বড় হয়েছি। ভয়ের চোটে কুল খেতাম না, সরস্বতী পুজো আসছে বলে বলছি, ভয়ের চোটে কুল খেতাম না যদি ফেল করে যাই। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাই সেই কুল খেতাম না। যে আমাদের যে পুজো নেই বা পুজো করতে নেই, অঞ্জলি দিতে নেই, এটাই জানতাম না। এটাই কৃষ্টি সংস্কৃতির বাংলা এমন একটা জায়গা যেখানে এই সবের অবকাশ নেই। তার কারণ আমরা তো রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি, আমরা তো নজরুল ইসলামের গান শুনে তার কবিতা পড়ে বড় হয়েছি, কান্ডারি হোশিয়ার পড়ে তো বড় হয়েছি। আমাদের মধ্যে এই কাজটা কোথা দিয়ে পাবো, যে আমাদের এই চিন্তাটা কোথা দিয়ে পাবো, যে এই যে বিবিএ, এই এ ওই ও ওই ওঠা কি করে পাবো? তাই কোনো দিনই এইটা নিয়ে ভাবিনি যে জল প্রকল্পটাকে জল প্রকল্প বলবো না পানি প্রকল্প বলবো। এইটা কোনোদিন আমরা জীবনেও ভাবিনি বা ভাবতে চাইও না, একদম ভাবতে চাই না। আমরা ভাবতে চাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানুষ সবার উপরে, এইটা আমরা ভাবতে চাই। আমরা ভাবতে চাই
মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে দাও নাই তারে সম্মান, সেই মানুষকে সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিলাম। আমরা মানুষের সম্মান ভাবতে চাই, আমরা এটা ভাবতে কখনো পারি না, এটা আমাদের অভ্যাসের মধ্যে নেই। এই গুজরাটের মতন ভাবতে ইচ্ছে করবে, এই গুজরাটের মতন ইচ্ছা করবে ভাবতে যে এই জাতি দাঙ্গা, এই গুন্ডা, এই রাইট, এই একটা দল যাচ্ছে হই হই করে, আরে কিছু মানুষ থরথর করে কাঁপছে, কেউ সোট নিয়ে ঘুরছে, কেউ বল্লম নিয়ে ঘুরছে। এটা আমরা কোনোদিন ভাবতে পারবো বাংলায়? আমাদের সেই ভাবনাটার সময় আমরা সেইটা না ভেবে আমরা তো ঠাকুরের বাণী ভাববো। এখান থেকে গঙ্গা একটুখানি দূরে গেলেন উল্টো দিকে আমাদের দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বরে যার চরণ সারা জীবন পড়েছে সেই ঠাকুর রামকৃষ্ণ, তাকে ভাববো। কেন আমরা গুজরাট ভাববো? সেই ঠাকুরের কথা ভাববো, মনে রাখবো না? যিনি পুজো করে বেরিয়ে এসে সন্ধ্যেবেলা বসে বলেছিলেন যত মত তত পথ, যত মত তত পথ। তাহলে সেই ঠাকুর যিনি যত মত তত পথ করেছিলেন এবং সব জায়গায় সম্মান দিয়েছিলেন, মসজিদে ঢুকে গিয়েও নামাজ দেখেছিলেন, পড়েছিলেন, জেনেছিলেন, পাদ্রির কাছে গিয়ে চার্চে আমাদের প্রেয়ার শিখেছিলেন, সেই ঠাকুরের শিক্ষা মিথ্যা হয়ে যাবে? সেই ঠাকুরের শিক্ষায় আমরা যারা বাংলার মানুষ, আমরা বলতে পারবো না যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান? সেই ঠাকুরের কাছে আশীর্বাদ চাইতে পারবো না যে আজকে তোমার প্রচুর দরকার ঠাকুর, তোমার সেই আশীর্বাদ দাও আর বলো তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক? ঠাকুরের কাছে সেই প্রার্থনা চাইতে পারবো না? তাই আজকে এই জল প্রকল্প, এটা আমার কাছে একটা প্রচন্ড ভাবে একটা উদ্দীপনা, এটা একটা উদ্দীপনা যে আজকে সেই কবে ব্রিটিশ আমলে একটা জল প্রকল্প ব্রিটিশরা করে গেছিল ফলতাতে। আমি কলকাতা যেহেতু বহুদিন ধরে 20 বছর কাউন্সিলর ছিলাম, এখন আবার মেয়র, তারপরে এখন চেয়ারম্যান হয়েছি, তাই বহুবার ওই প্রকল্পে যাবার আমার সুযোগ হয়েছে। তারপরে এখন আবার অরুণদারা মডার্ন টেকনোলজি নিয়ে এসছে, সেই মডার্ন টেকনোলজি তো অমিতাভবাবু অরুণদারা মডার্ন টেকনোলজি নিয়ে এসছে, সেই মডার্ন টেকনোলজিতে আবার অতটা জায়গার দরকার হয় না, জল প্রকল্প অনেক কম জায়গায় হয়। গার্ডেন রিচে আমরা সেই মডার্ন টেকনোলজি রিসেন্টলি আমরা অ্যাডপ্ট করেছি, এখানেও সেই মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট হচ্ছে। আমাদের স্বাধীনতার পরে এত বড় জল প্রকল্প আর পশ্চিমবঙ্গে কোথাও হয়নি, যেটা আজকে উত্তরপাড়া কোতরঙ্গে হচ্ছে। এই প্রকল্পর মানে কি? বহু জায়গায় আছে, আজকেও আমরা কতগুলো ডিপ টিউবওয়েলের উদ্বোধন করব, কতগুলো জলের ব্যবস্থা করব, কিন্তু আর কিছুদিন বাদে যখন এই জল প্রকল্প পুরোভাবে চলবে তখন আমরা আর কেউ জল খাবো না। এখন আমাদের অনেকগুলো বোনেরা বসে আছে, মেয়েরা বসে আছে, পার্লারে গিয়ে লাল চুল আর করতে হচ্ছে না, পার্লারে গিয়ে পয়সা দিয়ে লাল চুল হাইলাইট করে সেই হাইলাইটার করতে হচ্ছে না। এখন ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটারে চান করলে ওই এত আয়রন বেরোচ্ছে যে এমনি সব চুল লাল হয়ে যাচ্ছে, আর সবাই ভাবছে বোধহয় হাইলাইটে হচ্ছে। এত পয়সা বাঁচাতে দেবো না, এই পরিশোধীয় পানীয় জল করে গঙ্গার পাড়ে থাকি আমরা, আর গঙ্গার জলকে পরিশুদ্ধ করে সেই পানীয় জল দেব, সেই পানীয় জল দিয়ে লাল থাকলে লাল, কালো থাকলে কালো চুলই থাকবে, হাইলাইট করতে গেলে পার্লারে যেতে হবে। সেইখানে বলছেন তো, কোথা দিয়ে জানলো? আমার গিন্নির কাছ থেকে। তাই এই যে পরিশোধীয় পানীয় জল, এটা আমাদের আপনাদের অধিকার। গঙ্গার ধারে জন্মেছেন, এইখানে এই সব শহরগুলোয় বড় হয়েছেন, এতদিন কেন হয়নি? ছোট ছোট করে আমরা নিশ্চিতভাবে আজকে অনেকগুলো আমরা জল প্রকল্প করছি, বৈদ্যবাটিতে করছি, বাঁশবেড়িয়ায় করছি, এখনই উদ্বোধন করছি, চুচুড়ায় করছি, শ্রীরামপুরে করছি।
আমাদের রিসরায় করছি, নবগ্রামে করছি, কোন্নগরে করছি, হ্যাঁ, এই অনেকগুলো করছি আমরা, ছোট ছোট করে আমরা এখন এটা দেখাবো, কিন্তু সেইটা সম্পূর্ণ নয়। এইটা যেদিন হয়ে যাবে, এই জল প্রকল্পটা যেদিন হয়ে যাবে, 5.5 কোটি 5 লক্ষ গ্যালন, 5 কোটি 5 লক্ষ গ্যালন এই জল প্রতিদিন এখানে উৎপাদন হবে। 5 কোটি 5 লক্ষ গ্যালন। 9টা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে থাকবে যেখানে এই জলটা গিয়ে লাগবে, আর 58টা ওপরে ওভারহেড থাকবে, 58টা। 1110 কিলোমিটার পাইপ এর জন্য বসাতে হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। আর এই প্রকল্পটার জন্য খরচা কত হচ্ছে? 1576 কোটি টাকা। 1576 কোটি, আর সব মিলিয়ে খরচা হবে 1763 কোটি টাকা। 1763 কোটি টাকা খরচা হবে। আমার বাজেট যা বছরে, তার 50% এখানে খরচা হবে। আর হুগলি জেলার 14 লক্ষ মানুষ এটার থেকে উপকৃত হবে। 14 লক্ষ মানুষ জল পাবেন, 14 লক্ষ মানুষ জল পাবেন। এইটা খুব ছোট কথা, এটা ছোট কথা। আমরা তো এই ম্যাডামকে ধরে, আমাদের অন্তরা আচার্য, উনি এক্ষুনি আগে বলছেন কটা হলো, বললো আমাদের 38টা, আর আপনার আরেকটা ডিপার্টমেন্ট আছে, ওটা উনি দেখেন, এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটটা উনি দেখেন, কেএমডিও উনি দেখেন, দুটোই উনি দেখেন। দুটো আমার ইঞ্জিনিয়ারিং দপ্তর, দুটোই আমার উনি দেখেন। শুধু কেএমসিটা আলাদা দেখে, বাদ বাকি দুটো আমাদের এদিকের সবটাই উনি দেখেন। সেখানে সব মিলিয়ে আগে আমরা আসার আগে 3টে জল প্রকল্প ছিল, কলকাতা কর্পোরেশন যে ছেড়ে দেন 3টে জল প্রকল্প ছিল। আর এই 10 বছরে আমরা 107টা জল প্রকল্প, মানে ওই 3টেকে নিয়ে 107টা জল প্রকল্প, অর্থাৎ 104টে জল প্রকল্প আমরা ওইটাকে নিয়ে করছি। এইটা হলে 105টা জল প্রকল্প আমার টেনিয়রে হবে। তাই আপনাদের অভিনন্দন জানাতে এসেছি, আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। এটা আমরা অনেক দিন ধরে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন কিছুদিন আগে, কেউ এসে বলল ফিল্ম সিটি হবে, তারপরে আমার আগে যিনি মেয়র ছিলেন দীপঙ্কর দার অত্যন্ত ক্লোজ, উনি বললেন যে এটা দখল হয়ে গেছে। তারপর আবার সেইটাকে অনেক দিন শুয়েছিল। আমি আবার যখন মেয়র হলাম, আমি বললাম যে এই জায়গাটা তাহলে কেএমডিএকে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। তারপর আমি মেয়র হওয়ার পরে কেএমডিএকে হ্যান্ড ওভার করে দিলাম জায়গাটা, এবং বললাম যে একটা দিকে জল প্রকল্প করুন। আর জল প্রকল্প নিয়ে এখন তো পলতার মতন অত বড় জায়গা লাগে না, তাই পুরোটাকে ইকো পার্ক তৈরি করুন, একটা বড় ইকো পার্ক হবে। রাজারহাটে গিয়ে শুধু ওই মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমরা কি জল করেছে না, রাজারহাটটা এখানে উঠে আসবে। এইখানে বাইরের মানুষ আসবে, এসে এইখানে ঘুরে বেড়াবে। আবার বলে না বসতে দিলে শুতে চায়, আবার দিলীপ বলছে তাহলে এখানে একটা 400 মিটারের ট্রাক করে দাও, একটা সুইমিং পুল করে দাও। আর সুইমিং পুল তো এখানে রেডিমেড করতে পারবে, কারণ জল প্রকল্পের পাশেই তোর প্রচুর জায়গায় তুই একটা সুইমিং পুল করে নিতে পারবি। এটা একটা ডিপিআর রেডি করে দিন, এটা একটা ডিপিআর রেডি করে আমরা 1 বছরের মধ্যে আর এই জল প্রকল্পটা বাস্তবায়িত করব। এবং যারা কেস কামারি করে রেখে দিয়েছেন এখানকার কয়েকটা ইটভাটা, তাদের উদ্দেশ্যে বলবো এসে কথা বলুন। আপনারা মডার্ন মেশিন নিয়ে আসুন। আমাদের এই জল প্রকল্প থেকে একটা বড় পলি বেরোবে, সেই পলিটা দিয়ে আমরা আপনাদের দিয়ে দিতে পারি, সেটা দিয়ে আপনারা ইট তৈরি করুন।
ওই এত জায়গা দিয়ে আগের মতন ওইরকম ভাবে হবে না। আমরাও মডার্ন করছি অল্প জায়গায়, আপনারাও ইট ভাতা অল্প জায়গার মধ্যে নিয়ে চলে আসুন এবং সেইখানে ইটও তৈরি করুন, আবার আমাকে ইকো পার্ক তৈরি করতেও দিন, সেখানে আমরা ইকো পার্ক তৈরি করব। কিন্তু যদি কেস করেন, তাহলে যদি কেসে হেরে যান, তখন কিন্তু আর আলোচনা হবে না। আলোচনা আগে হবে, কিন্তু পরে আর আলোচনা হবে না। তাই আপনাদের কাছে বলবো যে আপনারা আসুন। এটা তো আমার অন্তরা আচার্যর, দিলীপ যাদবের কারোর বাড়ির কাজ না, এটা তো মানুষের কাজ, জনস্বার্থের কাজ। এখানে একটা ভালো যদি গঙ্গার ধারে ইকো পার্ক থাকে, এই যে সব মানুষেরা হাঁটবে, চলবে, ফিগার মেনটেন করবে, বয়স্ক মানুষেরা আরো স্বাস্থ্যবান হবে, ভোরবেলা করবে, আমরাও মাঝে মাঝে এসে এই সুযোগটা নেব। এটা তো একটা আমাদের উত্তর পাড়ার নাম বাড়বে। উত্তর পাড়া মে এক ইকো পার্ক হয়, উধার চলতে হ্যাঁ, এ তো হবে। এখন সব রাজারহাটে আমরা দেখতে যাই, ভিক্টোরিয়া দেখতে যাই, আমি এখানে থাকি আলিপুরে, সেখানে লোকে চিড়িয়াখানা দেখতে যায়, আর এরপরে এইখানে মানুষে আসবে ইকো পার্ক দেখতে। এই তো আপনাদের চন্দননগরে একটা রেস্টুরেন্ট হয়েছে, ভাষ্যমান রেস্টুরেন্ট, দারুণ। ও গেছে, যেহেতু হুগলির যে নেতা, ও যেতে পারে, আমি তো আর হুগলির নেতা না, আমাকে কে ডাকবে। তাই এই কাজগুলো কিন্তু আমাদের এই কনস্ট্যান্টলি মানুষের স্বার্থে কিন্তু কাজ হচ্ছে। আগে একটা ছিল যে গরিবের ভোটে সরকার আসে, সরকার চলে যায়, বড় লোকের পাশে। অন্তু কই? ওই আমার সাথে এসছে অন্তু, ও এই কথাটা খালি বলতো, কিন্তু তা তো নয়। এই যে কল্যাণ বলে গেল যে প্রজেক্টগুলোর কথা, তো গরিবের জন্য। কন্যাশ্রী, আমাদের গরিব মেয়েরা তারা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য। রূপশ্রী, আমাদের মতন বাবা, দিলীপের একটা, আমার তো তিনটে মেয়ে, একটা মেয়ের ধার নিয়ে বিয়ে দিলাম, আরেকটা মেয়ের বিয়ে দেবো কি করে? তখন কি করি? রূপশ্রীর বাবা ভরসার মধ্যে থাকি, কার কাছে ধার চাইবো? দিলীপের কাছে যাবো, দিলীপ বলবে আমার টাকা নেই, আমার বউয়ের কাছে গিয়েছ। তো এক ভিখিরি আরেক ভিখিরির কাছে কি করে টাকা চাইবে? তাই সেই জন্য আমাদের কি করতে হয়, সেখানে এই রূপশ্রী অ্যাপ্লাই করে দিলে বাবা 25,000 টাকা এলো, আমি তো সম্প্রদানটা করে দিতে পারবো। এই যে সুযোগটা, এটা কাজে গরিব মানুষদের জন্য সুযোগ। এই স্বাস্থ্যসাথী কার্ড, বাড়িতে একটা অসুখ বিসুখ করলে কি হতো, একজনের স্ট্রোক হলো, বাড়ির যে প্রধান, ধরুন আমার বাড়িতে আমার মায়ের শরীর খারাপ হলো, মা নেই এখন, গত হয়ে গেছেন, কথার কথা বলছি, মায়ের স্ট্রোক হলো, সাথে সাথে আমারও স্ট্রোক হতো, যে টাকাটা কোথা দিয়ে আসবে, কথার কথা বলছি। কিন্তু এখন তো ওই কার্ডটা আছে যে বাবা আমার 5 লাখ পর্যন্ত যে কোনো নার্সিং হোমে আমি গিয়ে এইটা করবো। এটা কেন? গরিব মানুষের স্বার্থে। আমার পিজি পর্যন্ত যাওয়া, এই এক্ষুনি হাসিনা সামনান বলছিল দুটো পেশেন্ট আছে দাদা পিজিতে ভর্তি করে দেবে। আমি বললাম কেন, স্বাস্থ্যসাথী কার্ডটা নেই, পিজিটা কেন ভর্তি করবে? যে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, এই তো দিলীপের দাদা ছিল ওখানে, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ওখানে যাবি, কার্ড ফেলবি, ভর্তি করে নিবি, হয়ে গেল। আবার পিজিতে গিয়ে লাইন দেওয়ার দরকার কি আছে? তো এই যে সুবিধাটা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতন গরিব মানুষদের জন্য করেছে। এইটা আসল, যে মানুষের সাথে, মানুষের পাশে, যেটা দিয়ে শুরু করলাম, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই জল প্রকল্পটাও তাই, এই ইকো পার্কটাও তাই, সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ তার নিজের অধিকারে বাঁচবে, তারা সুন্দরভাবে বাঁচবে। হ্যাঁ ঠিক, যে আমি আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে শহরগুলো আজকে একটা অন্য মাত্রায় গেছে। কিন্তু যে বাচ্চা কাঁদে না, মা তাকে দুধ দেয় না। অনেক মা বসে আছেন। যে চেয়ারম্যান পৌরমন্ত্রীকে জ্বালায় না, পৌরমন্ত্রীও কিন্তু তাকে ভুলে যায়। যে চেয়ারম্যানরা বলে দাদা করে দাও না, দাদা করে দাও না, দাদা করে দাও না, তাদের দিতেই হয়। আবার আমারও ঠিক একই, আমি আবার গিয়ে অমিত মিত্রর ঘরে বসে থাকি, দাদা দাও না, দাদা দাও না। এখন আমি কিছুটা নেব না, সুব্রত মুখার্জি নেবে টানাটানি করে, গিয়ে আমারটা নিবি। সুব্রত বয়স্ক লোক, একটু ইগো লাগে। আবার অমিত মিত্রর ঘরে বসে, আমার তো ইগো লাগে না, আমি চলে গেলাম। এইভাবে কাজটা হয়, কিন্তু কাজটা মানুষের জন্য। আমি যখন নিজের জন্য কারোর কাছে হাত পাতবো, আমার নিশ্চয়ই লজ্জা লাগবে। দিলীপ
আমাকে আমার জন্য কিছু সাহায্য করবি, 5,000 টাকা দিবি, 10,000 টাকা দিবি, লজ্জা লাগবে। কিন্তু যখন মানুষের জন্য চাইবো, তখন এটা আমার কাছে জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য, আমার কাজ। এই চাওয়াটার মধ্যে কোনো লজ্জা নেই, কারণ আমার কাজটাই হচ্ছে মানুষের জন্য চেয়ে নিয়ে এসে মানুষের কাজ করা। মানুষের প্রতি এই দায়বদ্ধতা আমাদের আছে, তাই এই কাজটা করার মধ্যে দিয়ে মানুষকে সাহায্য করা, এটাই আমাদের জীবনের সাফল্য। যে যত বেশি করতে পারবে সে তত বেশি সফল। সফল মন্ত্রী, সফল মুখ্যমন্ত্রী, সফল চেয়ারম্যান, তার কারণ যে যত বেশি নিয়ে এসে তার নিজের এলাকায় মানুষকে করতে পারে। সব এলাকার এমএলএ যদি ভালো ভালো কাজ করে, তাহলে তো পুরো ভারতবর্ষটাই ভালো হয়ে যাবে। কিছু কিছু এমএলএ, কিছু কিছু মন্ত্রী তারা তো করে না বলেই তো এত ঝামেলা। এই যেরকম ধরুন আপনাদের এখানে একটা ইলেক্টেড এমএলএ ছিল, কি নাম যেন ভুলে গেল, এই ভালো আমাদের বন্ধু সাংবাদিক নিয়ে এলো, ওই মমতাদি বলল খুব ভালোবাসে, চলুন এমএলএ হবেন, রিটায়ার করে গেছেন, এখন কোনো কাজ নেই। ঠিক আছে, ভালো চলছিল, কাজ করছিল, সব ঠিক আছে। হঠাৎ মনে হলো সম্মান পাচ্ছি না, অসম্মান পাচ্ছি। কিসের অসম্মান? আর বলিস না, ভীষণ অসম্মানিত হচ্ছি। এমন যে আচ্ছা, আমি যদি ববি হাকিম, কলকাতায় মেয়র হয়েছি, মন্ত্রী হয়েছি, হঠাৎ যদি ইলেকশনের আর 1 মাস কি 2 মাস বাকি, হঠাৎ আমার মনে হলো আমি অসম্মানিত হচ্ছি। আপনারা কি বলবেন? কি যদি মাল চেয়েছিলে পাওনি, তাই আজ অসম্মানিত হচ্ছে? কি ছিল বাবা, কি করেছো হঠাৎ অসম্মান? আমার কিছু বন্ধু, আমার ছোট ভাই, আমি ভীষণ ভালোবাসি তাদের, হঠাৎ ইলেকশনের আগে হঠাৎ তাদের সম্মান অসম্মানের কথা হচ্ছে। আরে রাজনীতি করতে এসছি আমরা, তো আমার সম্মান অসম্মানের জন্য নয়, আমি তো রাজনীতি করতে এসছি মানুষের জন্য। যেটা বললাম আগেবার, মানুষের অধিকারে বঞ্চিত করেছো, তারে দাও নাই তারে সম্মান, সেই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তার জন্য তো রাজনীতি করতে এসেছি। আপনাদের সম্মানে আমি সম্মানিত হব, আপনাদের অসম্মানে আমি অসম্মানিত হব। বাংলার মানুষ সম্মান পেয়েছে, বাংলার মানুষ সম্মানের সাথে, যেগুলো বললাম, কন্যা বাচ্চা মেয়েগুলো কন্যাশ্রী পেয়ে সম্মানের সাথে মাথা তুলে দাঁড়িয়ে আছে, বাবাগুলোর বিয়ে দিতে গেলে রূপশ্রীতে সম্মানের সাথে মাথা তুলে দাঁড়িয়ে আছে, স্বাস্থ্য সাথীতে কারোর কাছে ধার দেনা কান্না কাটিয়ে না করে যে কোনো হাসপাতালে ভর্তি করব, সম্মানের সাথে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মানুষকে সম্মান মমতা ব্যানার্জি দিয়েছে, তুই নিজের সম্মানের জন্য দৌড়চ্ছ, মানুষের সম্মানের কথা মনে করবে না কেন? কেন? আর হঠাৎ ইলেকশনের আগে, 2 বছর আগে বলতে হতো আমি সম্মান পাচ্ছি না, আমি চলে যাচ্ছি, আমি সম্মান পাচ্ছি না, এখানে থাকতে পাচ্ছি না। টিভিতে দেখছো জয় শ্রীরাম, টিভিতে দেখছো ভাইও আর বহনো, টিভিতে দেখছো, হ্যাঁ টিভিতে দেখছো আর ভাবছো না, মানুষের হৃদয়ে ঝেঁকে দেখো, মানুষের হৃদয়ে দেখো। পাথরে লিখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম থেকে যাবে। বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা আছে, সেই নাম যতই টিভিতে দেখাক, সারাদিন রাত দেখাক, মুছবে না। আমি সেদিন বললাম যে আরে ভাই, ওই গেরুয়া পড়ে থাকলেই সে রাম ভক্ত হলো না, গেরুয়া পড়ে থাকলে সে রাম ভক্ত হয়ে গেল। যখন রাবণ এসেছিল মা সীতাকে হরণ করতে, কি বেশ পরে এসেছিল? গেরুয়া বেশ পরে এসেছিল, সাধুর রূপে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, ভিক্ষে দিতে এসে তাকে হরণ করে নিয়ে গেল। সুতরাং সব গেরুয়া পড়ে থাকলেই সে রাম হতে পারে না, রাবণও সে। আর যারা রাম বেশে করে দাঙ্গা করে, তারা কখনো রাম হতে পারেনি, তারা তো রাবণই। কিন্তু
রাজনীতি রাস্তার জন্য নয়, ধর্ম রাস্তার জন্য নয়। ধর্ম কোনো ধর্ম ভেদাভেদ শেখায় না। মজহব নেহি শিখাতা আপস মে बैर रखना। কোনো ধর্ম নিজেদের মধ্যে ভেদাভেদ শেখায় না। ধর্ম তো প্রেম শেখায়। আমরা তো চৈতন্য দেশের লোক। আমরা তো বলতে পারি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমরা তো প্রেমের লোক। আমরা তো প্রেমটাকেই বিলি করে বেড়াই। আমরা চৈতন্য দেশের লোক। আমরা কি গুজরাটের লোক নাকি? মারেঙ্গা পকড়েঙ্গা, উসকা হিসাব কর দেঙ্গা, উসকো মারো লুটো। আমরা কি সেই সব পারবো নাকি? মাছ ভাত খাওয়া লোক আমরা তো একটু উইক ধরনের। আমাদের ওই রকম ঠান্ডা ওই রকম শক্তি নেই যে মারপিট করব। আমরা বলবো বাবা ভালো থেকো, আমি যাই, আমি একটু গল্পের বই পড়ি। দীপঙ্কর দা আমাকে মেয়র্স অফ ক্যালকাটা গল্পের বই দিয়েছে, ওইটাকে আমি পড়ি বসে। ওই ঠান্ডা সারাদিন গঙ্গার ধারে এরকম এক্সারসাইজ করে এরকম চেহারা মারেঙ্গা, কুস্তি লড়েঙ্গা, আমরা পারবো সব। কিন্তু আমাদের কাছে চৈতন্য আছে, বুদ্ধি আছে, মান আছে, হুঁশ আছে। আমরা নিজেরা দেখি যে না, ববি হাকিম যা বলে গেল সেটা বিশ্বাস করব না, বলে গেল যেটা সেটা নয়। আমার নিজের সম্মান, আমার নিজের মান হুঁশ দিয়ে আমি মানুষ, আমি সেটা দিয়ে দেখব যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন কি না। তবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, মমতা তুমি আগে বড় চলো, আমরা বাংলার মানুষ তোমার পাশে আছি। বাংলার মানুষ আপনারা ইন্টেলেক্ট, আপনাদের এখানে বুদ্ধি আছে। আপনারা তাই ওখানে পাগলের মতন ওই বাইকে করে মাথায় ফেটটি পড়ে হুই করে চালানো, আর এই জয় শ্রীরাম করে রামের অবমাননা করি না। আমরা মন্দিরে পুজো করি, মসজিদে করি, বিভিন্ন জায়গায় করে। আমি রাস্তার ঘাটে বলি, ভাষণ ছাড়া বলা যায়? জয় মা দুর্গা, জয় মা দুর্গা আমি বলি রাস্তায়। আমি তো পাড়ায় দুর্গা পুজো করি। কি কালী ভাষণে ছাড়া জয় মা কালী, জয় মা কালী। তুমি তাহলে আননেসারি জয় শ্রীরাম করবে কেন? রামনবমীর দিন জয় শ্রীরাম করো। আমার তো কোনো বলবো ভালো, আমরাও তো বলবো। কিন্তু হঠাৎ কোথাও কিছু নেই, পেটেন্ট নিয়ে নিয়েছেন বিজেপি রামকে নিয়ে। না, সেটা আমাদের বাংলার মানুষ আমরা সহ্য করব না। আমরা উন্নয়নের সাথে থাকবো, অগ্রগতির সাথে থাকবো, প্রগতির সাথে থাকবো, দেখবো, জানবো। ওই একটা ঘড়ি ডিটারজেন্ট পাউডার আছে না, पहले इस्तेमाल करो फिर विश्वास करो। মমতা ব্যানার্জিকে 10 বছর ধরে দেখেছেন আপনারা, पहले इस्तेमाल হয়েছে তারপর বিশ্বাস করুন। আর ও তো খালি স্বপ্ন, 2 কোটি চাকরি দেব, 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো। এখন বলছে চাকরি দেব, কোথায় গেল চাকরি, কোথায় গেল টাকা, কোনো কিছু নেই, শুধু ঢপবাজি। তাই আপনাদের কাছে আজকে অনুরোধ, আজকে একটা খুশির দিন আপনারা বিশ্বাস করুন, আমাদের কাজ করতে দিন। আমরা সবাই মিলে, আপনি আমি আমরা সবাই, দিলীপ আমাদের বৌদি, সবাই মিলে আমরা বাংলাটাকে এগিয়ে নিয়ে যাই। 2-4 জন আছেন যারা হয়তো সম্মান পাচ্ছেন কি পাচ্ছেন না, তাই সেইটা নিয়ে রাগ ফাগ বলবো। আমি বলবো বাবু রাগ করো না, তোমরা অন্য দলে গেছো, এবার তোমরা প্লেনের টিকিট যদি না পাও আমি দেবো না। ওদের তো আবার ফরেন থেকে প্লেন আসছে, কি বলে জেট আসছে, চার্টার প্লেন আসে। ও বাবা, ওর বিরাট ব্যাপার না। আমরা প্লেনের টিকিট অত বড় টাকা নেই, আমি ভাই একটা প্লেনের টিকিট দিল্লির দিতে পারি, চার্টার প্লেন আসে, বিরাট ব্যাপার। আমরা তো ভাবতেই পারি না। উত্তরপাড়ায় গাড়ি নিয়ে আসি, ভাই পেট্রোল কত খরচা হবে, গভর্নমেন্টের পেট্রোল, তাই চলে আসছে। তো যাই হোক, চার্টার প্লেনে তোমরা যাও, আসো, থাকো বাংলার থেকে, আবার তোমরাও গুজরাটে চলে যাও। তোমাদের শুভ কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের পুরো